আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো প্রিপোজিশনে এর আগে আমরা দুটো ক্লাস করে ফেলেছি অলরেডি। তো একটা প্রবলেম হয়েছে, একটা ক্লাসে সেকেন্ড যে ক্লাসটা ছিল 46 মানে 46 দাগে যে আমরা প্রিপোজিশনটা করেছিলাম, তো সেটা কী ছিল দেখো, বলছে অল অর্ডার্স মাস্ট ড্যাশ দ্য রুলস। অল অর্ডার্স সমস্ত আদেশগুলো মাস্ট অবশ্যই ড্যাশ দ্য রুলস মানে নিয়ম অনুযায়ী হবে। সমস্ত আদেশগুলো নিয়মকে কিন্তু ম্যাচ করবে, ফলো করবে। তাহলে ম্যাচ, MATCH, ম্যাচ করার কথা বলেছে, ফলো করার কথা বলেছে, ঠিক আছে। বা ওবে, ওবে, OBEY, ওবে মানে মান্য করবে। সমস্ত আদেশগুলো কিন্তু রুলসকে মান্য করবে, মেনে চলবে বা ম্যাচ করবে। তো এই ম্যাচ করা বা ওবে করার আর কি ফ্রেজাল ভার্ব কী হবে? কনফর্ম টু, কনফর্ম টু। এবার আমি বলেছিলাম কনফর্মস টু আমি আনসার বলেছিলাম, যেটা একেবারেই ভুল। তার কারণ কি দেখো, তার কারণ হচ্ছে প্রথমত আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা S/S দেব, ঠিক আছে। প্রথমত এখানে অল অর্ডার্স যদি মাস্ট না থাকতো এবং শুধুমাত্র অল অর্ডার্স থাকতো, তাহলে কি হতো? তাহলে দেখো অল অর্ডারের সঙ্গে এস রয়েছে মানে প্লুরাল, সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে আমাদের S/S দেওয়ার তো কোনো কথাই আসে না। এবং এখানে আমাদের কি আছে দেখো, একটা মাস্ট দিয়ে দিয়েছে। অল অর্ডার্সের পরে মাস্ট তো মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, কুড, মাস্ট, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, তাই তো, অট টু, এগুলো সব আমাদের মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে আমরা জানি কি মেন যে ভার্ব, আমাদের মোডাল ভার্বের পরে মেন ভার্বের আমাদের কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম, সাথে কোনো S/S বসবে না, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলেই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা S/S দেব। কিন্তু যেহেতু এখানে মোডাল ভার্ব আছে, S/S এর কোনো প্রশ্ন আসবে না, এবং মোডাল ভার্বের পরে মেন ভার্বের ডাইরেক্ট ফার্স্ট ফর্ম হবে কোনো এস ছাড়া, উইদাউট S/S। তাহলে আমাদের আনসার হবে বি, কনফার্ম টুর মানে কি? কনফার্ম টুর মানে হচ্ছে ওবে বা ম্যাচ করা। তাহলে এখানে কি হচ্ছে? অল অর্ডার সমস্ত আদেশগুলো মাস্ট ওবে বা মাস্ট কনফার্ম টু দ্য রুলস, সমস্ত রুলসগুলোকে আদেশগুলো ফলো করবে, ম্যাচ করবে, ওবে করবে, মান্য করে চলবে। ক্লিয়ার? তাহলে 46 দাগের আনসারটা আমাদের বি হবে। তো এবার আজকের ক্লাসে চলে যাবো। আজকের ক্লাসে আমরা 30টা করে 60টা করেছিলাম, 61 থেকে শুরু করব, ঠিক আছে। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, তো 61 কি বলছে দেখো, 61 বলছে যে হি হ্যাজ বিন স্টেইং, হ্যাজ বিন ভার্বের সাথে ING মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট তার সঙ্গে হচ্ছে পারফেক্ট, তারপরে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে। তাহলে হি হ্যাজ বিন স্টেইং, স্টে মানে থাকা, তাহলে সে অনেক সময় ধরে আছে ইন দিল্লি একটা বড় জায়গার আগে প্রিপোজিশন কিন্তু ইন, তাহলে দেখো ইন রয়েছে, তাহলে সে দিল্লিতে অনেক সময় ধরে আছে ড্যাশে লং টাইম। তাহলে পারফেক্ট টেন্স একটা হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট টেন্স, তারপরে আবার দীর্ঘ সময় ধরে বলছে, এ লং টাইম মানে দীর্ঘ সময়, তাহলে দীর্ঘ সময় থেকে হবে না, ধরে হবে। তাহলে ধরে বললে আমাদের হবে হচ্ছে ফর, তাহলে হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি ফর এ লং টাইম। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো, তাহলে পারফেক্ট টেন্সে যেমন দীর্ঘ সময় বললে বোঝালে ধরে বললে ফর হয়, সেরকম থেকে বললে সিন্স হয়। তো সিন্সটা আমরা কোথায় ইউজ করব? সিন্স যখন কোনো সংখ্যা মেনশান থাকবে না, একটা সংখ্যা মেনশান থাকলেই আমাদের ফর হবে, ঠিক আছে। কিন্তু সংখ্যা ছাড়া যদি একটা কনক্রিট টাইম থাকে, যেমন ধরো আমি বললাম আমি সকাল থেকে বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স, দেখো ধরে, সকাল ধরে নয়, সকাল থেকে, সিন্স মর্নিং। ধরো আমি বললাম আমি এখানে জানুয়ারি মাস থেকে বাস করছি, তাহলে সেটা কি বলবো? আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স, সিন্স জানুয়ারি মাস থেকে বলে সিন্স, এখানে দেখো সকাল থেকে, তাহলে সিন্স। ওকে, তাহলে এখানে জানুয়ারির জায়গায় আমি যদি বলতাম 1998, আমি 1998 সাল ধরে না, 1998 সাল থেকে এখানে আছি, তাহলে থেকে বললে সিন্স, ধরে বললে ফর। 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 2 মাস ধরে, সব ফর। তাহলে ঠিক আছে, তাহলে এখানে ধরে বলেছে মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, থেকে বললে সিন্স হতো। ওকে, আর ফ্রম কোথায় হবে? ফ্রম কিন্তু পারফেক্ট টেন্সে ফ্রম হবে না, ফ্রমটা নর্মালি আমাদের কোথায় হবে? ফ্রমটা নর্মাল কোনো জায়গা থেকে আসা
বোঝালে আমাদের ফ্রম হবে। যেমন ধরো আমি বললাম আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, আমি কি বলবো? আই অ্যাম কামিং ফ্রম স্কুল। ঠিক আছে, কোনো দীর্ঘ সময় মেনশন থাকবে না, আই এম কামিং ফ্রম স্কুল, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি। ঠিক আছে, তাহলে এখানে নর্মাল কোনো জায়গা থেকে আসা বললে তখন কিন্তু ফ্রম প্রিপোজিশন হবে। ওকে, আর টিল মানে পর্যন্ত। নেক্সট চলো, নেক্সট 62। হ্যাঁ 62 কী বলছে দেখো, 62 কী বলছে, 62 বলছে 62 কী বলছে আমরা দেখবো। 62 বলছে যে বলছে যে দ্য ডক্টর গেভ মি আ প্রেসক্রিপশন, ডাক্তার আমাকে দিয়েছিল একটা প্রেসক্রিপশন, লিখিত একটা রিটেন একটা অ্যাডভাইস আমাকে দিয়েছিল কোনো ওষুধ নেওয়ার জন্য বা কী কী আমাকে করতে হবে। ঠিক আছে, আর রিটেন অ্যাডভাইস অফ আ ডক্টর, ঠিক আছে, তাকে আমরা বলবো প্রেসক্রিপশন। হ্যাঁ প্রেসক্রিপশন, হ্যাঁ তাহলে তাহলে দ্য ডক্টর গেভ মি আ প্রেসক্রিপশন, আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিল ড্যাশ মাই কাফ, কাফ মানে ঠান্ডা, আমার ঠান্ডার জন্যে আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিল। তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? জন্যে বললে প্রিপোজিশন হবে হচ্ছে ফর, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ফর। দ্য ডক্টর গেভ মি আ প্রেসক্রিপশন ফর মাই কাফ। ক্লিয়ার? চলো নেক্সট 63 কী বলছে দেখো। হ্যাঁ 63 কী বলছে আমরা দেখব। 63 বলছে যে হি গেভ আ টক, হি গেভ দেখো মেন ভার্ব কিন্তু গেভ, মেইন ভার্ব হচ্ছে গেভ। তাহলে হি গেভ এ টক, সে দিয়েছিল একটা টক মানে একটা ভাষণ দিয়েছিল, কথা বলেছিল। তাহলে এখানে টক কিন্তু ভার্ব নয়, টক হচ্ছে নাউন, টক হচ্ছে এখানে নাউন, গেভ হচ্ছে ভার্ব। তাহলে সে দিয়েছিল একটা টক, একটা ভাষণ দিয়েছিল। কিসের ওপরে ভাষণ দিয়েছিল? দ্য কজেস অফ ডেঙ্গি ফিভার, ডেঙ্গু জ্বর, সেই ডেঙ্গু জ্বরের যে কারণ, সেই কারণগুলোর ওপরে সে কিন্তু ভাষণ দিয়েছিল। তাহলে ওপরে, ডেঙ্গু জ্বরের কারণের ওপরে, তাহলে অন প্রিপোজিশন হবে, অন। ঠিক আছে, হি গেভ আ টক অন দ্য কজেস অফ ডেঙ্গি ফিভার, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার অনেকের মনে হতে পারে যে আমাদের তো আমরা জানি টকের পরে TAL কে টক অ্যাবাউট আমরা বসাই, টক অ্যাবাউট, আর স্পিকের পরে আমরা অফ দিই, তাহলে কেন এখানে অ্যাবাউট হলো না? SPEAK, স্পিক অফ, স্পিকের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অফ দিই, টকের পরে অ্যাবাউট দিই। সেটা বলার আগে আমি একটু বলে নিই স্পিক অফ আর টক অ্যাবাউটের মধ্যে ডিফারেন্স কী। ধরো স্পিক অফ মানে কি? স্পিক অফ মানে কোনো একটা নর্মাল টপিক, কোনো একটা ডেফিনিট কোনো একটা টপিক নিয়ে তুমি ব্রিফলি, স্পিক অফ আমরা কোথায় ইউজ করব? ব্রিফলি কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলে সংক্ষেপে, ব্রিফলি, BRIEFLY, মানে পলিটিক্স, কোনো একটা পলিটিক্স, রাজনীতি নিয়ে তুমি সংক্ষেপে বলছো, স্পিক অফ। তোমার কাছে কোনো ডিটেলস নেই, তুমি সংক্ষেপে নিজের মতো করে বলছো, ঠিক আছে, স্পিক অফ। আর টক অ্যাবাউট মানে কি? কোনো বিষয় নিয়ে ডিটেইল যদি আলোচনা করো, ডিটেল, তোমার কাছে অনেক রকমের ইনফরমেশন আছে এবং পলিটিক্স নিয়ে তুমি ডিটেল আলোচনা করছো, সেক্ষেত্রে আমরা টক অ্যাবাউট। তাহলে এখান থেকে ক্লিয়ার, স্পিকের পরে অ্যাপ্রোপ্রিয়েট স্পিক অফ আর টক অ্যাবাউট। এবার এখানে তোমাদের টক অ্যাবাউট হলো না কেন? কারণ টক এখানে ভার্ব নয়, টক এখানে ভার্ব নয়। আমি যদি টকটাকে ভার্ব হিসেবে ইউজ করি তাহলে টকের পরে অ্যাবাউট দেবো। যেমন আমি বললাম আই টক, TALKED, I talked about politics, POLITICS, পলিটিক্স। দেখো পলিটিক ওয়ার্ড, তার সঙ্গে কিন্তু লাস্টে অবশ্যই এস বসবে, তার মানে কিন্তু পলিটিক্স প্লুরাল না, এই ওয়ার্ডটার স্পেলিংয়েই লাস্টে এস আসে। পলিটিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, ঠিক আছে, নিউজ, লাস্টে এস। তো এই সমস্ত কিছু ওয়ার্ড আছে যাদের স্পেলিংয়ের মধ্যে কিন্তু এস থাকে, তার মানে কিন্তু ওয়ার্ডটা প্লুরাল নয়, ঠিক আছে। ইজরা কিন্তু প্রচুর দেবে, এরকম ওয়ার্ড দিয়ে আর দিয়ে দেবে, ভুল। তো ইজ হবে, পলিটিক্স ইজ। তো এখানে কি ছিল? টক, দেখো এখানে ভার্ব হিসেবে ইউজ করেছি, আই টকড, ভার্ব হিসেবে ইউজ করলে অ্যাবাউট দেবো, কিন্তু এখানে নাউন, হি গেভ আ টক, সে দিয়েছিল একটা ভাষণ অন দ্য কজেস অফ ডেঙ্গি ফিভার, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অন দ্য কজেস অফ ডেঙ্গি ফিভার। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অন। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো হচ্ছে আমরা 64। হ্যাঁ 64 কি বলছে দেখো, 64 বলছে, হ্যাঁ 64 কি বলছে, 64 বলছে ইউ ক্যান সি দ্য ডক্টর, তুমি পারো দেখতে দ্য ডক্টরকে ড্যাশ 8 AM অ্যান্ড 12 নুন, মানে দুপুর 2টো এবং সকাল 8টার মধ্যের যে কোনো সময় তুমি ডাক্তারের সঙ্গে দেখা করতে পারো। তাহলে দুটো জিনিসের মধ্যে, দুটো জিনিস কিন্তু এখানে দুটো জিনিস, ভালো করে বলছো। শুধুমাত্র একটা টাইম বললে প্রিপোজিশন অন্যরকম হতো, এখানে বলছে দুপুর 12টা এবং সকাল 8টার মধ্যে, 8টা থেকে দুপুর 12টার মধ্যে তুমি কিন্তু ডাক্তারকে দেখতে পারো, ডাক্তারের সঙ্গে দেখা করতে পারো। তাহলে দুটো জিনিসের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন হবে কি? বিটুইন, BETWEEN। আর যদি দুইয়ের বেশি বোঝায় তখন মধ্যে বললে আমাদের অ্যামাং হবে, অ্যামাং, AMONG, অ্যামাং। তাহলে দুজনের মধ্যে বললে বিটুইন, দুইয়ের বেশি বোঝালে, মধ্যে বোঝালে অ্যামাং।
ঠিক আছে, তাহলে এখানে বিটুইন হবে, বিটুইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকের মনে হতে পারে টাইম আছে, টাইমের আগে প্রিপোজিশন আমাদের অ্যাট হয়, কেন অ্যাট হলো না? ঠিক আছে, কিন্তু এই কারণে অ্যাট হলো না। আমাকে কি বলছে যে তুমি ডাক্তারের সঙ্গে দেখা করতে পারো 8টা থেকে 12টার মধ্যে, তাহলে দুটো নাউন হয়ে গেল, দুটো নাউনের মধ্যে বললে বিটুইন প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এখানে বিটুইন ইজ দ্য কারেক্ট আনসার। এবার অ্যাট কখন হতো? অ্যাট দেখো, আমি বললাম আমি বাড়ি ফিরবো 8টার সময়, তাহলে মনে করো আমি বলবো যে আই শ্যাল রিটার্ন RETURN, আই শ্যাল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরবো at 8 AM, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো একটাই টাইম বলেছে, কোনো দুটো টাইম বলেনি। আমি বাড়ি ফিরবো 8টার সময়, সকাল 8টায়, তাহলে আই শ্যাল রিটার্ন হোম at 8 AM, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে অ্যাট বসবে সময়ের আগে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন 64, তাহলে এখানে কিন্তু বিটুইন হবে। এবার নেক্সট 65 কি বলছে দেখো, হ্যাঁ 65 বলছে যে থ্রো দিস পেন, ছুঁড়ে মারো এই পেনটা দ্যাশ দ্য ডাস্টবিনের মধ্যে, যার মধ্যে আমরা নোংরা আবর্জনা রাখি, ধুলো রাখি, ঠিক আছে? তো ডাস্টবিনের মধ্যে পেনটাকে ছুঁড়ে মারো। দেখো তাহলে এবার ভালো করে বোঝো, এটা যদি একটা ডাস্টবিন হয়, একটা পেন মনে করো এটা একটা পেন, এবার এই পেনটাকে আমি ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে আমাকে মারতে বলেছে কেউ, তাহলে পেনটা কি ডাস্টবিনের মধ্যে ছিল? ডাস্টবিনের মধ্যে ছিল না, তাহলে বাইরে থেকে পেনটা ডাস্টবিনের মধ্যে প্রবেশ করবে, তাহলে বাইরে থেকে ভেতরে আসা বোঝালে, প্রবেশ করা বোঝালে আমাদের প্রিপোজিশন হয় ইন টু। তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললে প্রিপোজিশন কি হবে? ইন টু। তাহলে থ্রো দিস পেন ইনটু দ্য ডাস্টবিন, ক্লিয়ার? তাহলে ইনটু ইজ দ্য কারেক্ট আনসার। অনেকের মনে হতে পারে বি কেন হবে না? বি এই কারণেই হবে না, যে জিনিসটা অলরেডি মধ্যে আছে তাকে তখন বলবো আমরা প্রিপোজিশন ইন। মনে করো এর মধ্যে একটা বল রয়েছে, এই এর মধ্যে ডাস্টবিনের মধ্যে একটা বল রয়েছে, একটা বল, তাহলে আমি কি বলবো? দেয়ার ইজ এ বল ইন দ্য ডাস্টবিন, ধরো আমি বললাম আমার ব্যাগের মধ্যে একটা পেন রয়েছে, একটা বই রয়েছে, there is a book বা there is a pen in my bag বা in my pocket, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কোনো কিছুর মধ্যে অলরেডি আছে বললে ইন, আর বাইরে থেকে ভেতরে প্রবেশ করার কথা বললে ইনটু, ক্লিয়ার? নেক্সট এবার চলো হচ্ছে 66, হ্যাঁ 66 কি বলছে আমরা দেখবো। 66 বলছে যে 66 বলছে দ্য কিচেনটা হয় ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির যে ব্যাক পেছনের দিকে, সেই পেছনের দিকে আমাদের কিচেনটা রয়েছে, ঠিক আছে? কোনো পার্টিকুলার নির্দিষ্ট, CULAR পার্টিকুলার কোনো জায়গা, পার্টিকুলার কোনো প্লেস বা যদি কোনো পজিশন বোঝায়, পজিশন TION, তাহলে কোনো পার্টিকুলার একটা জায়গা বা কোনো একটা পজিশন, স্থান বললে তার আগে প্রিপোজিশন আমাদের বসবে হচ্ছে অ্যাট, ক্লিয়ার? তাহলে পার্টিকুলার কোনো অ্যাড্রেস, কোনো প্লেস বললেই তার আগে প্রিপোজিশন হবে কিন্তু অ্যাট, তাহলে আমাদের এখানে অ্যাট হবে। দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির একটা নির্দিষ্ট পজিশন বলছে, কোথায়? বাড়ির পেছনের দিকে, তাহলে বললাম কি পার্টিকুলার প্লেস, পার্টিকুলার পজিশন, পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে প্রিপোজিশন হবে অ্যাট, ক্লিয়ার? তাহলে দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ এবার দেখো, হ্যাঁ এবার যাবো হচ্ছে নেক্সট। হ্যাঁ আর এখানে বলে রাখি ব্যাক আর ফ্রন্টের সাথে আমরা সাইড দেবো না, ঠিক আছে? ব্যাক আর ফ্রন্টের সাথে, দেখো এখানে কিন্তু সাইড দেয়নি, দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক সাইড বলেনি, ব্যাক আর ফ্রন্টের সাথে আমরা কখনো সাইড দেবো না। ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড, FRONT, ফ্রন্ট মানে সামনে, ব্যাক মানে পেছনে। কোনো সময় আমরা সামনে বা পেছনে বলতে গেলে এই দুটো ওয়ার্ডের সঙ্গে আমরা সাইড দেব না, ঠিক আছে? ব্যাক মানেই পেছনের দিকে, ফ্রন্ট মানে সামনের দিকে, ঠিক আছে? হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য টেবল, ফ্রন্ট সাইড বলবো না। তাহলে ফ্রন্ট আর ব্যাক যখনই আমরা বাক্যে ইউজ করবো এদের সঙ্গে কিন্তু সাইড দেব না, ক্লিয়ার? ঠিক যেমনটা দেখো এই বাক্যে দেওয়া নেই, দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, কোনো কিছুর সামনে বা পেছনে বললেই আমরা ব্যাক বা ফ্রন্টের সঙ্গে আমরা কখনোই সাইড শব্দটা ইউজ করব না, ক্লিয়ার? যাব নেক্সট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 66 যেমন আমরা বলে থাকি ব্যাক সিট, ফ্রন্ট সিট, ঠিক আছে? নেক্সট চলো, হ্যাঁ ক্লিয়ার? এবার যাবো 67 কি বলছে দেখো। 67 বলছে যে দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড মানে কি? ফ্রিড মানে হচ্ছে স্বাধীন বা মুক্ত, তাই তো? ফ্রিড মানে হচ্ছে স্বাধীন বা মুক্ত। তাহলে এখানে কি বলছে দেখো, স্বাধীন বা মুক্ত আমরা কোনো কিছু থেকে হব, বিপদের থেকে স্বাধীন বা বিপদের থেকে মুক্ত। দ্য চিলড্রেন ওয়্যার ফ্রিড,
চিলড্রেনরা মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল ডেঞ্জারের থেকে। তাহলে থেকে বললে প্রিপোজিশন ফ্রম, তাহলে দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ফ্রম দ্য ডেঞ্জার। ক্লিয়ার? 68 চলো, 68 কি বলছে দেখো, 68 বলছে যে ইউ হ্যাভ ফিনিশড, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাহলে V3, হ্যাভ হ্যাজের পরে V3 মানেই হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি হবে? খেয়েছি, এসেছি, গিয়েছি, বলেছি, করেছি, শেষ করেছি। তাহলে ইউ হ্যাভ ফিনিশড, শেষ করেছো, তুমি শেষ করেছো, শেষমেশ মানে অ্যাট লাস্ট, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আমাদের আছে, অ্যাট আর হচ্ছে লাস্ট। অ্যাট লাস্ট মানে কি শেষমেশ, তাহলে লাস্টের আগে অ্যাট হবে, অ্যাট লাস্ট। তাহলে ইউ হ্যাভ ফিনিশড অ্যাট লাস্ট, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ওকে, মানে হচ্ছে শেষমেশ। এবার চলো নেক্সট, 69 কি বলছে? 69 কি বলছে দেখো, 69 বলছে যে ইউ ক্যান অবটেইন মানে হচ্ছে অর্জন করা, ঠিক আছে? তাহলে ইউ ক্যান অবটেইন, তুমি অর্জন করতে পারো বা পেতে পারো, দ্য আনসার, সঠিক উত্তরটা, ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। এই ফিগার মানে যেমন চেহারা বা আকার হয়, ফিগার মানে যেমন চেহারা বা আকার হয়, ফিগার মানে আবার সংখ্যাও হবে, ঠিক আছে? ফিগার মানে সংখ্যাও হবে, ঠিক আছে? তাহলে বলছে কি ইউ ক্যান অবটেইন, তুমি পেতে পারো, দ্য আনসার, উত্তরটা, you can obtain the answer dash adding অ্যাড করে the date of birth জন্ম তারিখটা to this figure। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যাটার সঙ্গে তুমি ডেট অফ বার্থ অ্যাড করলে তুমি কিন্তু উত্তরটা পেতে পারো। তাহলে দ্বারা you can obtain the answer by adding, অ্যাড করা দ্বারা, by adding the date of birth to this figure, এই ফিগারের সঙ্গে ডেট অফ বার্থটা অ্যাড করার দ্বারা তুমি উত্তরটা পেতে পারো। তাহলে বাই, ওকে, you can obtain the answer by adding the date of birth of this to this ফিগার, এই ফিগারের সাথে, সংখ্যার সাথে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। হ্যাঁ, যেমন ধরো এখানে আমি আর একটা এক্সাম্পল দিই। মনে করো আমি বললাম, হ্যাঁ, মনে করো আমি বললাম আমি আমার জীবনটা অতিবাহিত করি, আই স্পেন্ড মাই লাইফ, আই স্পেন্ড মাই ডে, বা আই স্পেন্ড মাই ডে, আমি আমার দিন কাটাই, বাই সেলিং, SELLING, বাই সেলিং ফ্রুট, FRUITS, ফ্রুটস। তাহলে এখানে দেখো বাই কেন বলেছি, আই স্পেন্ড আমি কাটাই, মাই ডে আমার দিনগুলো বা আমার দিন কাটাই, কিসের দ্বারা? সেলিং ফ্রুটস, ফল বেচার দ্বারা। তাহলে এখানে বাই। ক্লিয়ার? ঠিক সেরকম। চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 70 কি বলছে? আই গট ড্যাশ দ্য বাস, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এখানে কি বলছে দেখো, বলছে হি গট ড্যাশ দ্য বাস হোয়েন হি রিচড অ্যান্ড কোনো একটা অ্যাড্রেস মনে করো, ঠিক আছে? যখন আমি পৌঁছেছিলাম এই নির্দিষ্ট প্লেসে, নির্দিষ্ট জায়গাতে আমি পৌঁছেছিলাম, এখানে পৌঁছে আমি কি হয়েছিলাম, বাসে করে আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় আসবো, বাসে করে নির্দিষ্ট কোনো একটা জায়গা, নির্দিষ্ট কোনো প্লেসে আমি আসবো, এসে বাস থেকে কি করবো, নামবো। তাহলে বাস থেকে নামা বললে, বাস থেকে যখন নামা বলবে, তখন মনে করো এটা একটা বাস থেকে নামা বললে, গেট অফ, OFF, গেট অফ। শুধু বাস না, যে কোনো যানবাহন, সেই যানবাহন থেকে বাইরে আসা বললেই আমরা ইউজ করবো কি, গেট অফ। এইবার এখান থেকে বলে দিই, কোনো ছোট যানবাহন, মনে করো কার, কোনো ছোট যানবাহন মানে কার, ঠিক আছে, ছোট প্রাইভেট কার, তাহলে কারে ওঠা বললে গেট ইন হবে। কোনো ছোট যানবাহন, কার, ট্যাক্সি, ঠিক আছে, গেট ইন দ্য কার, গেট ইন দ্য ট্যাক্সি। তাহলে ছোট যানবাহনের ক্ষেত্রে আমরা গেট ইন বলবো, ভেতরে ওঠা। যদি বড় যানবাহন হয়, যেমন ধরো বাস বড় যানবাহন, ট্রেন, TRAIN, ট্রেন বড় যানবাহন, ঠিক আছে, প্লেন, PLAIN, প্লেন। তাহলে ট্রেন, প্লেন, বাস বড় যানবাহন, এর ভেতরে ওঠা বললে আমরা বলবো হচ্ছে গেট ইন দ্য ট্রেন, গেট ইন দ্য প্লেন, গেট ইন দ্য বাস। ক্লিয়ার? আর ছোট গেট অন হবে, এটা অন, ভুল বললাম। তাহলে ছোট যানবাহন হলে গেট ইন দ্য কার, গেট ইন দ্য ট্যাক্সি, ঠিক আছে, গেট ইন দ্য অটো রিক্সা। কিন্তু যখন আমরা ট্রেন বলবো, গেট অন, বড় যানবাহন হলে গেট অন দ্য ট্রেন, গেট অন দ্য প্লেন, গেট অন দ্য বাস। এইবার ব্যতিক্রম দুটো আছে, সেটা ব্যতিক্রম কি, যেমন বাইক, BIKE, বাইক, সাইকেল, CYCLE, বাইক, সাইকেল, ঠিক আছে, আর হচ্ছে হর্স, HORS। এগুলো কিন্তু ছোট, তো সাইকেল, হর্স, সাইকেল ছোট, বাইক ছোট, হর্স ছোট, এদের ওপরে ওঠা বললে আমরা কিন্তু গেট অন বলবো। তো এইটা রুল ব্রেক করে গেল। তাহলে বড় যানবাহন হলে গেট অন, বাস, ট্রেন, প্লেনের ক্ষেত্রে, ছোট যানবাহন হলে কার, ট্যাক্সি, অটো, গেট ইন। ব্যতিক্রম কি, বাইক ছোট হলেও গেট অন বলবো, সাইকেল ছোট হলেও গেট অন দ্য সাইকেল, গেট অন দ্য বাইক, আর গেট অন দ্য হর্স। ক্লিয়ার?
এবার চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখে, তাহলে উত্তরটা দেখে নিই। তাহলে এখানে ওঠা বলেনি, এখানে নামা বলেছে। একটা নির্দিষ্ট জায়গায় হি গট অফ বি ইজ দ্য কারেক্ট আনসার। হি গট অফ দ্য বাস, সে বাস থেকে নেমেছিল। হোয়েন, যখন। হি রিচড অ্যান্ড যাই হোক একটা জায়গা, সেই জায়গায় যখন সে পৌঁছেছিল। ক্লিয়ার? তাহলে গট অফ দ্য বাস, ক্লিয়ার? নামা বলছে। আর ওঠার ক্ষেত্রে আমি নিয়ম বলে দিলাম, সবাই কিন্তু নোট ডাউন করে নেবে। নেক্সট চলো। হ্যাঁ 7.1 কি বলেছে দেখো, 7.1 7.1 কি বলছে আমরা দেখে নেবো। 7.1 ওকে 7.1 বলছে যে, হ্যাঁ 7.1 কি বলছে দেখো, 7.1 বলছে আই ডোন্ট অ্যাপ্রুভ ড্যাশ ইউর ল্যাঙ্গুয়েজ ইয়ং ম্যান। বলছে ইয়ং ম্যান, আমি তোমার এই ভাষাটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে পারছি না। দেখো অ্যাপ্রুভ, কখনো কখনো অ্যাপ্রুভের পরে প্রিপোজিশন লাগে না, আবার কখনো অ্যাপ্রুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অফ, OF অফ। তাহলে অ্যাপ্রুভ অফ, ভালো করে শুনে নাও, APPROVE। অ্যাপ্রুভ অফের মিনিং কি? মনে করো কারোর আচরণ, কন্ডাক্ট, CONDUCT, কন্ডাক্ট, বিহেভিয়ার, BEHAVIOUR, কন্ডাক্ট, বিহেভিয়ার বা ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ভাষা। মানে কারোর ভাষা, ব্যবহার, কন্ডাক্ট মানে ব্যবহার, বিহেভিয়ার মানে আচরণ ব্যবহার, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এইগুলো যদি শালীন হয়, ভদ্র হয়, সভ্য হয়, যে ভাষাটা আমি মেনে নিতে পারছি, তখন আমি বলবো অ্যাপ্রুভ অফ। ভালো করে বোঝো, কোনো জিনিসকে আমি ভাবছি ইট ইজ রিয়েলি ওয়েল টু অ্যাকসেপ্ট, তখন আমি বলবো যে আই অ্যাপ্রুভ অফ ইউর কন্ডাক্ট, আই অ্যাপ্রুভ অফ ইউর বিহেভিয়ার, আই অ্যাপ্রুভ অফ ইউর ল্যাঙ্গুয়েজ। তোমার যে ভাষা, এই ভাষাটা আমি অ্যাপ্রুভ করছি, এটা খুব ভালো ভাষা, যে ভাষায় তুমি কথা বলছো। কিন্তু নর্মালি অন্য কোনো কিছু যদি আমরা অ্যাপ্রুভ করার কথা বলি, যেমন ধর আমি বললাম আমি তোমার ছুটিটাকে অ্যাপ্রুভ করবো, আই শ্যাল অ্যাপ্রুভ ইউর লিভ। তাহলে কারোর কোনো আচরণ, ব্যবহার, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সেটাকে যদি তোমার ঠিক মনে হয়, অ্যাকর্ডিং টু ইউর টেস্ট বা অ্যাকর্ডিং টু দ্য সফিস্টিকেশন, মানে কি সভ্যতা, ভদ্রতা অনুযায়ী হয় কারোর আচরণ, ভদ্রতা, ঠিক আছে, তাহলে আমরা বলবো অ্যাপ্রুভ অফ দ্য কন্ডাক্ট, বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ। আর বাদ বাকি কোনো কিছু, কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা ছুটি যদি আমরা মঞ্জুর করি, তখন শুধু কোনো প্রিপোজিশন লাগবে না, অ্যাপ্রুভ হবে। ঠিক আছে? দ্য টিচার অ্যাপ্রুভড মাই লিভ। দ্য টিচার, দেখো আমি বলছি দ্য টিচার TEACHER, দ্য টিচার অ্যাপ্রুভড, APPROVED, অ্যাপ্রুভড মাই লিভ, LEAVE, অ্যাপ্রুভড মাই লিভ। ঠিক আছে? তাহলে শিক্ষক মশাই অ্যাপ্রুভ করেছিল আমার ছুটিটা, তাহলে এখানে কোনো আচরণ ব্যবহারকে ঠিক মনে হওয়ার কথা বলেনি, তাহলে অ্যাপ্রুভ হবে, শুধু অ্যাপ্রুভ। ঠিক আছে? কোনো অফ প্রিপোজিশন বসবে না। আর যেখানে কোনো আচরণ ব্যবহারের কথা বলবে, তখন কিন্তু অ্যাপ্রুভ অফ। ক্লিয়ার? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ বলেছে, তাহলে অ্যাপ্রুভ অফ ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, আই ডোন্ট অ্যাপ্রুভ অফ, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই ডোন্ট অ্যাপ্রুভ অফ ইউর ল্যাঙ্গুয়েজ ইয়ং ম্যান, তোমার ভাষাটাকে কিন্তু আমি অ্যাপ্রুভ করতে পারছি না, ঠিক বলে আমি মনে করতে পারছি না। ক্লিয়ার? 72 কি বলছে দেখো, 72 কি বলছে, 72 একদম তাই, 72। হ্যাঁ 72 কি বলছে দেখো, বলছে হি অ্যারাইভড ড্যাশ এয়ারপোর্ট টাইম ফর দ্য প্লেন। অ্যারাইভড, কোনো ছোট জায়গায় পৌঁছালে অ্যারাইভের পরে প্রিপোজিশন হবে অ্যাট, আর কোনো বড় জায়গায় পৌঁছালে অ্যারাইভের পরে প্রিপোজিশন হবে ইন। আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, STATION, স্টেশন। DELHI, অ্যারাইভড ইন দিল্লি বড় জায়গা, ইন, অ্যারাইভের পরে ছোট জায়গা স্টেশন, অ্যাট। তাহলে এখানে প্রথমটা অ্যাট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাট দিয়ে দুটো আছে, একটা অ্যাটের পরে অন রয়েছে, একটা অ্যাটের পরে ইন রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে দেখো, টাইমের আগে ইনও বসে, অন টাইমও হয়, ইন টাইমও হয়। তাহলে ইন টাইম, ভালো করে বোঝো, ইন টাইম কখন বলবো? ইন টাইম মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। 9টা মানে 9টা, মনে করো আমাকে বলেছে 9টার সময় আসতে, আমি 9টার সময়ই এসছি, অ্যাপ্রোপ্রিয়েট, APPROPRIAT, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। ঠিক আছে? আর অন টাইম, সরি, হ্যাঁ ইন টাইম না, এখানে হবে হচ্ছে অন টাইম আর ইন টাইম, তাই তো, অন আর ইন। গুড। দেখো অন টাইম, আমি প্রথমটা ভুল বললাম, অন টাইম মানে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। অন টাইম মানে একদম সঠিক, যে সময়টা আমাকে বলে দিয়েছে সেই সময়ে যদি আমি পৌঁছাই, 9টা মানে 9টা, তাহলে বলবো অন টাইম। ঠিক আছে? এবার ইন টাইম মানে কি? ইন টাইম মানে বিফোর, BEFORE, বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, নির্ধারিত সময়ের আগে, APPOINTED, অ্যাপয়েন্টেড টাইম। তাহলে ক্লিয়ার হয়ে গেল? তাহলে অন টাইম মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে সময়, যে অ্যাপয়েন্টেড টাইম, 9টা মানে 9টাতেই পৌঁছানো। আর ইন টাইম মানে বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, মানে যে সময় ঠিক করা হচ্ছে তার আগে। এইবার আমাকে তুমি বলো যে
যে কোনো প্লেন ধরতে গেলে তোমার যদি 9টায় ফ্লাইটটা হয়, 9টায় যদি প্লেনটা ছাড়ে তুমি কি 9টাতেই পৌঁছাবে? না, তার আগে পৌঁছাবে, তার আগে। তাহলে ইন টাইম, তাহলে হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম ফর দ্য প্লেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্লেন ধরার জন্য কেউ একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যাবে না, আগে আসবে, একটু আগে যাবে। তাহলে হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 73। হ্যাঁ 73 কি বলছে দেখো, 73 বলছে যে 73 বলছে হি ওয়েন্ট সো ফাস্ট, সে গেছিল এতটা দ্রুত, দ্যাট আই কুড নট কিপ আপ ড্যাশ হিম, আই কুড নট কিপ আপ ড্যাশ হিম। কিপ আপ মানে হচ্ছে, এই কিপ আপ ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে বজায় রাখা, কারোর সঙ্গে সমতা বজায় রাখা, বজায় রাখা, ঠিক আছে, সমতা বজায় রাখা, কিপ আপ। তো এখানে কি বলছে, হি ওয়েন্ট সো ফাস্ট, সে এত দ্রুত গেছিল, দ্যাট আই কুড নট কিপ আপ, আমি বজায় রাখতে পারিনি, উইথ হিম, আই কুড নট কিপ আপ উইথ, কিপ আপের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসে, কিপ আপ উইথ, সাথে, কারোর সাথে বললে তো উইথ আনতেই হবে, তাহলে কিপ আপ উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট। কিপ আপ মানে বজায় রাখা, যখন কোনো কিছুর সাথে বলবে তাহলে হবে উইথ, কিপ আপ উইথ, তাহলে কিপ আপ মানে বজায় রাখা, আর কোনো কিছুর সাথে বললে আমাদের উইথ আসবে, কিপ আপ তার সঙ্গে উইথ। ক্লিয়ার? তাহলে এখানে কিপ আপের সঙ্গে উইথ হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ওয়েন্ট সো ফাস্ট দ্যাট হি কুড নট কিপ আপ ড্যাশ হিম। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। হ্যাঁ, এবার কি বলছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, কিপ দিয়ে একটা বলে দিই, সেটা হচ্ছে কিপ অন। কিপ দিয়ে আর একটা ফ্রেজাল ভার্ব যেটা ইম্পর্টেন্ট, কিপ দিয়ে কিপ আপ তো ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে কিপ অন। কিপ অনের মানে কি, চালিয়ে যাওয়া, কিপ অন। কিপ অনের মানে কি, কিপ অনের মানে হচ্ছে চালিয়ে যাওয়া, বলি না কিপ ইট অন, কিপ অনের মানে কিন্তু চালিয়ে যাওয়া, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, কিপ দিয়ে চালিয়ে যাওয়া। কেউ একটা ভালো খেলছে, তুমি বলবে কি, তুমি বলবে কিপ ইট অন, ওকে, কিপ দ্য পারফরমেন্স অন, তোমার এই পারফরমেন্সটা তুমি চালিয়ে যাও, ওকে, তাহলে কিপ অন ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, কিপ দিয়ে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ চলো নেক্সট কি বলছে দেখো, 74 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 74 বলছে যে লেট আস ট্রাভেল ড্যাশ নাইট, ইট উইল বি কুল দেন। বলছে চলো আমরা ট্রাভেল করি, রাতে ট্রাভেল করি, তার কারণ কি, ইট উইল বি কুল দেন, তখন ইট উইল বি, এটা হবে কুল, ঠান্ডা। তাহলে রাতে বললে প্রিপোজিশন আমাদের রাতের আগে অ্যাট হয়, অ্যাট নাইট, নাইটের আগে অ্যাট, মিডনাইট বললে মিডনাইট, NIGHT, মিডনাইট বললে তার আগে কিন্তু অ্যাট, তাহলে অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। এবার দিনের অন্যান্য বাদবাকি সময়ের আগে কি হবে, ধরো একদম সকাল থেকে শুরু করি, ভোর থেকে, ডন, DAWN, ডনের আগে প্রিপোজিশন কি হবে আমাদের, অ্যাট ডন। ডনের পরে কি আসে, মর্নিং, ডনের পরে আমাদের আসবে হচ্ছে মর্নিং। আগের ক্লাসগুলোতে আমি মেনশন করেছি, ইন হবে, ইন দ্য মর্নিং। ক্লিয়ার? মর্নিংয়ের পরে কি আসবে, মর্নিংয়ের পরে আসবে হচ্ছে নুন, দুপুরের আগে কি হবে, অ্যাট নুন। ক্লিয়ার? অ্যাট নুন। নুনের পরে কি আসবে, আফটারনুন, AFTRNOON, আফটারনুনের সঙ্গে কি হবে, ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? আফটারনুনের পরে কি আসবে, ডাস্ক, আফটারনুন, বিকেলের পরে আসবে গোধূলি, ডাস্ক, অ্যাট ডাস্ক, গোধূলি। ঠিক আছে? ডাস্কের পরে আসবে ইভিনিং, EVENING, ইভিনিংয়ের আগে কি হবে, ইন দ্য ইভিনিং। ঠিক আছে? ইভিনিংয়ের পরে কি আসবে, নাইট তো পেলাম আমরা, নাইট আর মিড নাইটের সঙ্গে কিন্তু অ্যাড হবে, নাইট আর মিড নাইট। ক্লিয়ার? তাহলে অ্যাট ডন, ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, অ্যাট ডাস্ক, ইন দ্য ইভিনিং, আর অ্যাট নাইট, অ্যাট মিড নাইট। ক্লিয়ার? তাহলে এখানে নাইট বলেছে, তাহলে লেট আস ট্রাভেল অ্যাট নাইট, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 75। চলো বাদ বাকিগুলো কিন্তু তোমরা সবাই নোট ডাউন করে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট। হ্যাঁ কি বলছে দেখো, 75 কি বলছে আমরা দেখবো, 75। ওকে, হ্যাঁ 75 কি বলছে দেখো, বলছে ইফ ইউ আর অ্যাভার্টস মানে কি, বিরোধী বা বিমুখ। অ্যাভার্টস মানে কি, অ্যাভার্টস মানে হচ্ছে বিরোধী বা বিমুখ, অ্যাভার্টসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, অ্যাভার্টস টু, কোনো কিছুর বিরোধী, কোনো কিছুর প্রতি আমি বিমুখ, তাহলে অ্যাভার্টস টু। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি অ্যাভার্টসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসবে। ক্লিয়ার? অ্যাভার্টস টু, বিপরীত, বিমুখ বা বিরোধী, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাভার্টসের পরে টু বসবে। এবার দেখো, টুর পরে সাধারণত আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি আছে। তার কারণ কি, কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে কয়েকটা ফ্রেজের পরে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজের পরে টু থাকা সত্ত্বেও ভার্বের কি হবে, ভার্বের আইএনজি হয়। সেটা কোন ক্ষেত্রে আমরা একটু দেখে নেব, সেটা কোন ক্ষেত্রে দেখে নাও। যেটা হচ্ছে, যেমন ধরো অ্যাভার্টস টু,
তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম অ্যাভার্টস টু, অ্যাপ্রোপ্রিয়েট, AVERSE, অ্যাভার্টস টু। ঠিক আছে, এরপরে ভার্বের কি হবে? ভার্বের আইএনজি হবে। আর কোন কোন ক্ষেত্রে হবে? লুকিং ফরওয়ার্ড টু, লুকিং, LOOKING, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের আইএনজি। অ্যাডিক্টেড টু, ADDICTED, আসক্ত। ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু মানে কোনো কিছু তুমি এক্সপেক্ট করছো ঘটবে, ঠিক আছে, তাকিয়ে আছো তার দিকে। তাহলে অ্যাডিক্টেড টু, এরপরে আসক্ত, আই এম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, ঠিক আছে, আই এম অ্যাডিক্টেড টু স্মোকিং। লুকিং ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিজ কামিং হিয়ার, আমি তার এখানে আসার দিকে তাকিয়ে আছি। ওকে, অ্যাডিক্টেড টু। আর কোথায় আছে? উইথ এ ভিউ টু, মানে হচ্ছে একটা উদ্দেশ্যে, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু, এরপরেও কিন্তু ভার্বের ING বসবে। আই হ্যাভ কাম হিয়ার উইথ এ ভিউ টু উইনিং দ্য ম্যাচ, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি উইথ এ ভিউ, একটা উদ্দেশ্য নিয়ে, টু উইনিং দ্য ম্যাচ, টু উইন না, টু উইনিং দ্য ম্যাচ। ওকে, এবার চলো নেক্সট। আর একটা কি বলছে? আর একটা বলছে হচ্ছে উইথ এ ভিউ টু, আর একটা বিশেষ ক্ষেত্র, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, বি ভার্ব, অ্যাম, ইজ, আর হচ্ছে ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি ইউজ টু থাকে তাহলে কিন্তু ভার্বের আইএনজি হবে। ঠিক আছে, অ্যাম, ইজ, আর ওয়াজ, শুধু ইউজ টু থাকলে হবে না কিন্তু, তার আগে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার লাগবে। অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যারের পরে যদি ইউজড টু থাকে তাহলে ভার্বের আইএনজি হবে। যেমন ধরো আমি বললাম আই অ্যাম ইউজ টু কুকিং, COOKING, আমি রান্না করাতে কিন্তু খুবই অভ্যস্ত। এই ইউজ টুর মানে অভ্যস্ত, তাহলে আগে কিন্তু বি ভার্ব লাগবে, তাহলেই ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? এবার চলো তাহলে প্রশ্নে ফিরে যায়। তাহলে এখানে কিন্তু অ্যাভার্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু হলো, বিরোধী বা বিমুখ। এবার মিনিংটা দেখে নাও। ইফ ইউ আর অ্যাভার্স টু রেকমেন্ডিং মাই নেম, রেকমেন্ড মানে সুপারিশ করা, বলছে তুমি যদি বিরোধী হও আমার নামটা সুপারিশ করাতে, আমার নামটা বলাতে বা আমার নামটা তুলে ধরাতে তুমি যদি বিমুখ হও, সুপারিশ করাতে বিমুখ হও, ইউ শুড, তোমার উচিত, শুড নট হেজিটেট, তোমার বিব্রত বোধ করা উচিত না, টু অ্যাডমিট ইট, এটা স্বীকার করাতে, যে তুমি চাও না আমার নামটা দিতে, তাহলে তোমার এটা কিন্তু স্বীকার করে নেওয়া উচিত, এবং স্বীকার করাতে তোমার হেজিটেট করা উচিত নয়। হেজিটেট মানে হচ্ছে বিব্রত বোধ করা উচিত নয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে অ্যাভার্স টু ইজ দ্য কারেক্ট আনসার, ডি। চলো নেক্সট 76 কি বলছে দেখো। হ্যাঁ, 76 কি বলছে আমরা দেখবো। 76 কি বলছে দেখো। 76 বলছে যে দ্য রুম ইজ ফিল্ড ড্যাশ স্মোক, দ্য রুম ইজ ফিল্ড। দেখো ফিল হচ্ছে, ফিল ওয়ার্ডের মিনিং হচ্ছে পূরণ করা, ফিল। ঠিক আছে, এবার ফিলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমরা সেটাতে যাব। এখানে বলে দিই, সেটা হচ্ছে রুম ইজ ফিল্ড, রুমটা পরিপূর্ণ, স্মোক, কোনো কিছু দিয়ে যদি পরিপূর্ণ হয়, কোনো কিছু দিয়ে আমরা কোনো কিছু করি, ঠিক আছে, তো দিয়ে বললে আমাদের প্রিপোজিশন হবে উইথ, ফিল্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ। ঠিক আছে, ফিল্ড উইথ, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, রুমটা পরিপূর্ণ দিয়ে, স্মোক দিয়ে। ঠিক আছে, উইথ। এবার দেখো ফিল দিয়ে কিছু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো আমাদের জানতে হবে। সেটা কি আছে? ফ্রেজাল ভার্ব। দেখো যেমন ধরো ফিল ইন, FILL, ফিল ইন আছে, ফিল আউট আছে, আর ফিল আপ আছে। ফিল আপ আছে আর আছে কি ফিল আউট, FILL, ফিল আউট, ফিল আউট। ঠিক আছে, ফিল ইন, ফিল আপ আর ফিল আউট। ক্লিয়ার? এইবার দেখো যখন আমরা কোনো ডকুমেন্টস, কোনো একটা ডকুমেন্টস, শুধু ডকুমেন্টসটা পুরোপুরি ফিল করব, ঠিক আছে, কোনো শূন্যস্থান টূন্যস্থান নয়, পুরো ডকুমেন্টসে অনেকগুলো কোয়েশ্চেন আনসার আছে, কোনো কিছু লেখা আছে, তার মানে উত্তর চাইছে, পুরো ডকুমেন্টসটা ফিল করব, তখন এই ফুল ডকুমেন্টসটা ফিল আপ করাকে আমি বলবো ফিল করাকে, ফিল আপ বলছি কেন, ফিল করাকে আমরা বলবো ফিল আউট। ভালো করে শুনবে, তাহলে ফুল ডকুমেন্টসটা আমরা পূরণ করে ফেলছি, লিখে ফেলছি ইনফরমেশান দিয়ে, আনসার দিয়ে, ফিল আউট দ্য শিট, ফিল আউট দ্য ডকুমেন্টস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফিল আউট বলবো। অনেকে কিন্তু আমরা গুলিয়ে ফেলি, ফিল আউট আর ফিল ইন দুটো অনেকটা একই রকম, কিন্তু হালকা স্লাইট ডিফারেন্স আছে। ফিল আউট মানে পুরো ডকুমেন্টসটা একদম ফিল করে দেবো আনসার দিয়ে, ইনফরমেশান দিয়ে, ফিল আউট। আর ফিল ইন মানে কি, একটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটায় মনে করো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্কগুলো, ব্ল্যাঙ্ক বা ছোটো ফাঁকা স্পেস আছে, সেগুলোকে পূরণ করছি, সেক্ষেত্রে আমরা বলবো কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য স্পেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বা কোনো জায়গায় ব্ল্যাঙ্ক থাকলেই, কোনো ডকুমেন্টসের মধ্যে ব্ল্যাঙ্ক জায়গা থাকছে, সেই ব্ল্যাঙ্ক জায়গাগুলো পার্টিকুলারলি সেই ব্ল্যাঙ্কটা পূরণ করাকে আমি বলবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ডকুমেন্টসের নির্দিষ্ট একটা জায়গা, আর পুরো ডকুমেন্টসটা অ্যাজ এ হোল পূরণ করাকে ফিল আউট বলবো। ক্লিয়ার হয়ে গেল? আর ফিল ইন আর একটা ক্ষেত্রে আমরা ইউজ করি, ফিল ইন মানে মনে করো কোনো একটা জায়গা, যেমন ধরো আমি বলি, হ্যাঁ, কোনো একটা জায়গা, যেমন ধরো কোনো একটা দেয়ালে, ভালো করে বুঝবে, তাহলে ফিল ইন কিন্তু ডকুমেন্টসের একটা ব্ল্যাঙ্ক পেলাম, আর ফুল ডকুমেন্টস ফিল আউট। এবার মনে করো কোনো একটা দেওয়াল,
কোনো একটা দেওয়াল বা কোনো একটা হোল, মানে কি হোল মানে হচ্ছে গর্ত, কোনো একটা হোল, কোনো একটা গর্ত, দেয়ালে মনে করো কোনো এক জায়গায় কোনো একটা গর্ত হয়েছে বা কোনো একটা জায়গায় একটা ক্র্যাক ধরেছে, মানে একটা চির খেয়েছে দেয়ালে, একটা চির খেয়েছে বা দেয়ালে কোনো এক জায়গায় গর্ত আছে, সেই গর্তটা তুমি কোনো সাবস্ট্যান্স দিয়ে, সাবস্ট্যান্স TANC, সাবস্ট্যান্স মানে জিনিস, তাহলে একটা জায়গা, সেই জায়গায় কোনো একটা ফাঁকা জায়গা চির ধরেছে, ক্র্যাক হয়েছে বা মনে করো কোনো এক জায়গায় হোল হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটা কোনো একটা সাবস্ট্যান্স দিয়ে অন্য কোনো জিনিস দিয়ে তুমি পূরণ করবে, সেটা সিমেন্ট হোক, স্যান্ড হোক, বালি হোক দিয়ে পূরণ করবে, সেটাকেও কিন্তু ফিল ইন বলবো, ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য হোল, ফিল ইন দ্য ক্র্যাক, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু ফিল ইন বলবো। তাহলে ফিল ইন দুটো পেয়ে গেলে, ডকুমেন্টসের ব্ল্যাঙ্ক, নির্দিষ্ট পার্টিকুলার ব্ল্যাঙ্ক ফিল ইন, ফিল আউট ফুল ডকুমেন্টস, আর ফিল আপ। ফিল আপ মানে হচ্ছে কি, ফিল আপ হচ্ছে কোনো কন্টেইনার, পার্টিকুলারলি কোনো কন্টেইনার, CONTAINER, কন্টেইনার, ঠিক আছে, কোনো কন্টেইনার যদি আমরা ফিল করি কোনো জিনিস দিয়ে, মনে করো আমি বললাম প্লিজ ফিল দ্য গ্লাস আপ উইথ ওয়াটার, গ্লাসটাকে পরিপূর্ণ করো, আমি বললাম এটা একটা গ্লাস, গ্লাসটাকে জল দিয়ে পরিপূর্ণ করো, তাহলে ফিল আপ দ্য গ্লাস উইথ ওয়াটার, তাহলে কোনো কন্টেইনারকে আমরা ফিল করবো, সেক্ষেত্রে কিন্তু ফিল আপ ইউজ করবো। ওকে, এবার খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি ফিল আপ শব্দটা, ফিল আপ, প্লিজ ফিল ইয়োর সেলফ আপ, প্লিজ দয়া করে নিজেকে পূরণ করো, ফিল ইয়োর সেলফ আপ উইথ গুড ফুড, ভালো খাবার দিয়ে নিজেকে পরিপূর্ণ করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। ফিল ইন মানে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের বা কোনো জায়গার হোল বা মনে করো কোনো একটা ক্র্যাক বা কোনো একটা গ্যাপকে সাবস্ট্যান্স দিয়ে পূরণ করবো, ফিল ইন, আর ফিল আউট মানে ফুল ডকুমেন্টস, ক্লিয়ার হবে। এবার তাহলে এখানে আমাদের কি বললো, এখানে আমাদের বললো দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, পরিপূর্ণ রুমটা দিয়ে, স্মোক দিয়ে, সেই কারণে ফিল্ড উইথ, ক্লিয়ার। এবার চলো নেক্সট 77 কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ফিল দিয়ে। এবার যাবো হচ্ছে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে ইউ হ্যাভ টু আনসার, তোমাকে অবশ্যই আনসার দিতে হবে, অল দ্য কোয়েশ্চেন, সমস্ত প্রশ্নগুলো 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। তাহলে মধ্যে বললে আমাদের প্রিপোজিশন হয় হচ্ছে ইন, আর একটা হয় উইদিন, WITHIN, উইদিন। তাহলে ধরো ইন কোথায় হয় দেখো, ইন যদি একদম পার্টিকুলার 1 ঘন্টা বললো, 1 hour, HOUR, একদম 1 ঘন্টায় সময় লাগবে, না কম না বেশি, 1 ঘন্টায়, তখন বলবো ইন। আই ক্যান কমপ্লিট দিস এক্সামিনেশন ইন 1 hour, আই ক্যান কমপ্লিট দিস এক্সামিনেশন ইন 1 hour, মানে একদম 1 ঘন্টায় লাগবে, পাক্কা 1 ঘন্টা, ঠিক আছে। আর উইদিন মানে 1 ঘন্টার মধ্যে, এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়, সেটা 40 মিনিটসও হতে পারে, সেটা 30 মিনিটসও হতে পারে, ঠিক আছে, তো তখন উইদিন বলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইন তো নেই, তাহলে আমরা উইদিন নেবো, উইদিন। ইন দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু আনসার, পরীক্ষাতে তোমাকে অবশ্যই আনসার দিতে হবে সমস্ত উত্তরগুলো 1 ঘন্টার মধ্যে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 78 কি বলছে দেখো, 78 বলছে, এখানে কি ডিউরিং ছিল না, ডিউরিং নেই, ডিউরিং আসলে আমরা ডিউরিং নিয়ে আলোচনা করবো। 78 কি বলছে দেখো, 78 বলছে যে হ্যাঁ, ঈশা ইজ ট্রাভেলিং ড্যাশ স্কুল, ঈশা ইজ ট্রাভেলিং ড্যাশ স্কুল, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রাভেলিংয়ের পরে, ট্রাভেলিং মানে যাত্রা করা, যাত্রাটা কিন্তু আমরা কোনো দিকে করব, যাত্রা, ট্রাভেলিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু ওয়ার্ডস। I am traveling towards my home, I am traveling towards the school, I am traveling towards the station, traveling এর পরে appropriate preposition towards বসবে, I am traveling, ঈশা is traveling towards school, towards মানে দিকে, ঠিক আছে। এইবার টু কোথায় বসে, টু হচ্ছে কাম বা গোর সঙ্গে বসবে, ঠিক আছে, সে আমার কাছে আসছে, তাহলে আমি কি বলবো, হি ইজ কামিং টু স্কুল, হি ইজ কামিং, আমার কাছে না, স্কুলে আসছে, হি ইজ কামিং টু স্কুল, ঠিক আছে, সে স্কুলে যাচ্ছে, তখন ওই কামিংয়ের জায়গায় গোয়িং দিয়ে দিলে হয়ে যাবে, হি ইজ গোয়িং টু স্কুল, ক্লিয়ার। তাহলে কাম আর গোর সঙ্গে টু দেবো, ট্রাভেল থাকলে টুয়ার্ডস দেবো, টুয়ার্ডস, ঈশা ইজ ট্রাভেলিং টুয়ার্ডস স্কুল, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 79 কি বলছে দেখো, 79 বলছে ট্রাই টু রিচ দ্য ভিলেজ, ট্রাই চেষ্টা করো, টু রিচ পৌঁছাতে, দ্য ভিলেজ গ্রামে, ড্যাশ সানসেট, সূর্য অস্তের মধ্যে বলেছে, মধ্যে না আগে, সূর্য অস্তের মধ্যে হয় না, সূর্য মিনিংটা যদি মধ্যে তোমার মনে হয়, সূর্য অস্তের মধ্যে বললে মিনিংয়ের অসঙ্গতি থেকে যাবে, মিনিং উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিক আছে, মধ্যে দিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এখানে সূর্য অস্তের আগে, সূর্য ডোবার আগে তুমি যেন গ্রামে পৌঁছে যাও সেটা বলছে, তাই চেষ্টা করো রিচ দ্য ভিলেজ বিফোর সানসেট, বিফোর আগে, সূর্য অস্তের আগে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার মধ্যে কোথায় বলতে পারি, ধরো আমি বললাম যে আমি দুপুরের মধ্যে বাড়ি ফিরবে, বা এই বাক্যটাকেই বলি যে আমি বললাম ট্রাই টু
ট্রাই টু রিচ দ্য প্লেস, জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করো বাই নুন, দুপুরের মধ্যে, ঠিক আছে। বাই নাইট বলতে পারো, বাই মর্নিং বলতে পারো, বাই 8 AM বা PM বলতে পারো, ঠিক আছে। তখন হবে বাই, ঠিক আছে, তখন হবে বাই, মধ্যে। বাই মানে দ্বারা হয়, বাই মানে মধ্যে হয়, বাই মানে পাশেও হয়। তাহলে এখানে বাই মানে যখন পায়ের সঙ্গে আমরা টাইম দেব তখন বাইয়ের মানে হবে মধ্যে। তাহলে ট্রাই টু রিচ, চেষ্টা করো পৌঁছাতে, দ্য প্লেসটাতে বাই নুন, দুপুরের মধ্যে, বাই 8 AM এর মধ্যে। ক্লিয়ার? তাহলে এখানে মধ্যে বললে মিনিং গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে হবে বিফোর। তাহলে ট্রাই টু রিচ দ্য ভিলেজ বিফোর সানসেট, সূর্য অস্তের আগে। ক্লিয়ার? এবার চলো নেক্সট। 80 কি বলছে দেখো, হ্যাঁ 80 বলছে যে 80 কি বলছে আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি চমকে গেছিলাম, স্যাড নিউজ, যে খারাপ খবরটা, সেই খারাপ খবরটার প্রতি। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাস্টোনিশের পরে কি হবে? অ্যাস্টোনিশের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট হয়। তাহলে অ্যাস্টোনিশ অ্যাট। শকড, SHOCKED, শকডের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট। সারপ্রাইজড, SURPRISED বা ZED, যেটা দেবে। সারপ্রাইজদের পরেও কিন্তু অ্যাট। আর কোথায় বসে? স্মাইল মানে হাসা, স্মাইল অ্যাট, কারোর প্রতি হাসছো, স্মাইলিং অ্যাট। লাফ, LAUGH, লাফের পরেও কিন্তু প্রিপোজিশন হবে অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট। লুক, LOOK, লুকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট, লুক অ্যাট। আর কোথায় বসবে? তাহলে যেমন ধরো গুড, কেউ কোনো বিষয়ে ভালো খারাপ বললে গুডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, গুড ইন ইংলিশ কেউ বলবে না, গুড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। গুড। ব্যাড বললে ব্যাডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, গুড অ্যাট। ফাস্ট, কেউ খুব দ্রুত, কোনো কিছু করাতে দ্রুত, ফাস্ট অ্যাট। আই অ্যাম ফাস্ট অ্যাট সলভিং প্রবলেম, আমি প্রবলেম সলভে কিন্তু ফাস্ট, তাহলে ফাস্টের পরেও অ্যাট। অ্যাডেপ্ট মানে দক্ষ, কোনো কিছু করাতে, ADEPT, অ্যাডেপ্ট, এরপরেও কিন্তু অ্যাড বসবে, অ্যাডেপ্ট অ্যাট। তাহলে হয়ে গেল গুড অ্যাট, ব্যাড অ্যাট, ফাস্ট অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, লুক অ্যাট, লাফ অ্যাট, স্মাইল অ্যাট, সারপ্রাইজড অ্যাট, শকড অ্যাট, ঠিক আছে। গেজ করা, এইম মানে লক্ষ্য করা, এইমের পরে অ্যাড বসবে। গেজ, GUESS, গেজ মানে আন্দাজ করা, গেজের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট। ক্লিয়ার? তাহলে অ্যাট দিয়ে কিন্তু প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেলে, সবগুলো নোট ডাউন করে নেবে। তাহলে এখানে অ্যাস্টোনিশডের পরে অ্যাট, সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাস্টোনিশড অ্যাট, আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি চমকে গেছিলাম, অ্যাট দ্য স্যাড নিউজ, খারাপ খবরটার বা দুঃখজনক খবরটার প্রতি। ওকে নেক্সট। 81 কি বলছে দেখো, 81 কি বলছে আমরা দেখবো। 81, হ্যাঁ 81 বলছে দিস 4 monkeys, এই 4টে বানর, অলওয়েজ কোয়ারেল, সবসময় ঝগড়া করে। দেখো কোয়ারেল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট কি বলেছে? দিস, এই 4টে বানর, সাবজেক্ট প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S হবে। ওকে, তাহলে দিস 4 monkeys অলওয়েজ কোয়ারেল দেমসেলফ। তাহলে বললাম কি অনেকের মধ্যে, দুজনের মধ্যে বললে কি দেবো? বিটুইন, দুজনের মধ্যে বললে বিটুইন হবে। আর দুইয়ের বেশি হয়ে গেলে কি হবে? অ্যামাং হবে, অ্যামাং। তাহলে এখানে 4টে মাঙ্কি বলেছে, তাহলে দুইয়ের বেশি, তাহলে অ্যামাং হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। দিস 4 monkeys অলওয়েজ কোয়ারেল অ্যামাং দেমসেলভস, নিজেদের মধ্যে, ইন কেস, খাঁচার মধ্যে, ঠিক আছে, খাঁচার ভেতরে নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করে। ক্লিয়ার? তাহলে অ্যামাং ইজ দ্য কারেক্ট আনসার, অনেকের মধ্যে বলেছে। 82 চলো, 82 কি বলছে দেখো। 82 বলছে যে আই অ্যাম ওয়েটিং ড্যাশ মাই ব্রাদার, তাহলে ওয়েটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ফর, কারণ কারোর জন্য অপেক্ষা করা বলবে, জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? জন্যে বললে ফর। তাহলে দেখো ওয়েট শব্দের পরে ফর বসে, কিন্তু একই রকম আর একটা শব্দ আছে, তার মানে হচ্ছে অপেক্ষা করা, শুধু ওয়েটের আগে একটা এ যোগ করে দিতে হবে, AWAIT, অ্যাওয়েট মানেও কিন্তু অপেক্ষা করা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন লাগবে না, ফর লাগবে না। তো আমি বললাম আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ঠিক এই ব্যাপারটা আমি কি বলবো? আই অ্যাম অ্যাওয়েটিং, AWAITING, আই অ্যাম অ্যাওয়েটিং মাই ব্রাদার, ওকে ক্লিয়ার? তাহলে অ্যাওয়েটের পরে কোনো ফর লাগবে না, কিন্তু ওয়েট দিলে ওয়েটের পরে ফর বসবে। তাহলে এখানে ওয়েট রয়েছে, তাহলে ফর হবে আই অ্যাম ওয়েটিং ফর মাই ব্রাদার। ক্লিয়ার? চলো নেক্সট। 83 কি বলছে দেখো, হ্যাঁ 83 কি বলছে আমরা দেখে নেব। 83 বলছে জন পুট ড্যাশ হিজ ক্লোথস অ্যান্ড ওয়েন্ট অন। পুটের সঙ্গে অনেকগুলো প্রিপোজিশন আছে, পুট অন প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারি, ফ্রেজাল ভার্বও বলতে পারি। তাহলে পুট অন মানে কি? পুট অন মানে হচ্ছে পরিধান করা, মানে পরা, কোনো জামা কাপড় পরা, সেটা হচ্ছে পরিধান করা, পুট অন, ঠিক আছে। ওকে,
এবার মানে পুট আউট মানে কি, পুট আপ মানে কি, পুট আপ মানে হচ্ছে একটা হচ্ছে বিল্ড করা, বিল্ড বা কনস্ট্রাক্ট, BUILD বিল্ড। পুট আপের একটা মিনিং হচ্ছে বিল্ড বা কনস্ট্রাক্ট, CONSTRUCT কনস্ট্রাক্ট। আমি বলতে পারি আই পুট আপ এ টেন্ট, আমি একটা তাঁবু নির্মাণ করেছিলাম, অ্যান্ড স্টেড দেয়ার দ্য হোল নাইট। আই পুট আপ আ টেন্ট, টেন্ট মানে কি, টেন্ট TENT, আমরা তাঁবু খাটিয়ে একটা ছোট থাকার জায়গা করি না, তা আমি বলতে পারি আই পুট আপ এ টেন্ট, আমি একটা টেন্ট নির্মাণ করেছিলাম, কনস্ট্রাক্ট করেছিলাম, বানিয়েছিলাম, অ্যান্ড স্টেড, STAYED, অ্যান্ড স্টেড ছিলাম দেয়ার সেখানে, দ্য হোল নাইট সারা রাত। তাহলে সেক্ষেত্রে পুট আপের মানে হচ্ছে বিল্ড বা কনস্ট্রাক্ট। আবার পুট আপের মানে কিন্তু টাঙানো, পুট আপের মানে হচ্ছে টাঙানো, মানে ডিসপ্লে করা, ডিসপ্লে DISPLAY ডিসপ্লে। দেয়ালে মনে করো কোনো একটা আমি ছবি টাঙাবো, সেক্ষেত্রে কিন্তু পুট আপ বলবো। তাহলে পুট আপ মানে টাঙানো, ডিসপ্লে করা, আবার পুট আপ মানে বিল্ড বা কনস্ট্রাক্ট করা। পুট অন মানে পরিধান করা। আর পুট অফ মানে কি, পুট অফ PUTOFF, পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, রিমুভ, REMOVE রিমুভ, ঠিক আছে। রিমুভ মানে খুলে ফেলা বা সরিয়ে ফেলা। জামা কাপড় খোলা বললে পুট অফ হবে, জামা কাপড় পরা বললে পুট অন হবে। আর পুট আপের দুটো মিনিং পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে ক্লিয়ার। এইবার আর পুট থ্রু, এটা ইম্পর্টেন্ট নয়, তবুও বলে রাখি পুট দিয়ে। পুট থ্রু যদি বলি, পুট থ্রু মানে কি, পুট থ্রু মানে হচ্ছে শেষ করা, ফিনিশ, কোনো কাজ ফিনিশ, FINISH ফিনিশ করা, বা মনে করো আমরা বলতে পারি অ্যাকমপ্লিশ করা, ঠিক আছে। পারফর্ম করাও বলতে পারি, সম্পাদন করা, পারফর্ম, কোনো কাজ পারফর্ম করা, সম্পাদন করা বা ফিনিশ করা, শেষ করা, সেটাকে বলবো পুট থ্রু। ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পুট অন, পুট আপ, পুট অফ, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু জামা কাপড় পরার কথা বলেছে, পুট অন ইজ দ্য কারেক্ট আনসার। জন পুট অন হিজ ক্লোথস, জন পরেছিল তার ক্লোথসগুলো, অ্যান্ড ওয়েন্ট অন। আচ্ছা, এখানটা একটা জিনিস আমরা তোমাদের বলে দিই, ভালো করে দেখে নাও। বলছে কি, জন পুট অন, যদি আমি এখানে অন দিই, পুট অন, জন পুট অন হিজ ক্লোথস, তার জামা কাপড় পরেছিল, অ্যান্ড ওয়েন্ট আউট, ওয়েন্ট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। তাহলে এখানেও কিন্তু পুট সেকেন্ড ফর্মে আছে, পুট সেকেন্ড ফর্ম। যদি পুট ফার্স্ট ফর্মে থাকতো তাহলে কিন্তু পুটের সঙ্গে এস থাকতো, কারণ জন থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। তাহলে জন এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা বললাম। জন পুট অন, জন পরেছিল, হিজ ক্লোথস, তার জামা কাপড়, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং বাইরে চলে গেছিল, ঠিক আছে। পুটের তিনটে ফর্মই সেম, পুট, ক্লিয়ার। এবার চলো নেক্সট, 84 কি বলছে দেখো, 84 কি বলছে আমরা দেখবো। 84 বলছে, ইন লন্ডনে দ্য কার্স গো ড্যাশ দ্য লেফট সাইড, ঠিক আছে। লেফট সাইড বা রাইট সাইড দিয়ে জামা বললে, কোনো রাস্তার লেফট সাইড বা রাইট সাইড বললেই কিন্তু আমাদের প্রিপোজিশন হবে অন, ঠিক আছে। মনে করো আমি বললাম আই ওয়াক, WALK, আই ওয়াক অন দ্য লেফট, LEFT, লেফট, অন দ্য লেফট সাইড অফ দ্য রোড, ROAD। তাহলে সেটা আমি হাঁটছি। এবার আমার জায়গায় যদি কোনো গাড়ি হয় তাহলেও সেম হবে। প্রথম কথা, রাস্তার ওপরে বললে তো আমরা ওপরে, রাস্তার ওপরে কোনো কিছু করা বললে আমরা প্রিপোজিশন অন দিই, ঠিক আছে। আই এম ওয়াকিং অন দ্য রোড, আই এম রানিং অন দ্য রোড, আই এম স্ট্যান্ডিং অন দ্য রোড, আই এম সিটিং অন দ্য রোড, ঠিক আছে। এবার রাস্তার ওপরে কেউ সাধারণত বসে না, ঠিক আছে, কিন্তু রাস্তার ওপরে কোনো কিছু বললেই কিন্তু তোমার ওয়ানই হবে। তাহলে এখানে ওয়াক, তাহলে আই ওয়াক, আমি হাঁটি, অন দ্য লেফট সাইড অফ দ্য রোড, রাস্তার লেফট সাইড দিয়ে, ঠিক আছে। এইবার ধরো যারা মেট্রোতে উঠেছো, দেখবে মেট্রোতে একটা অ্যানাউন্সমেন্ট হয়, দ্য নেক্সট প্ল্যাটফর্ম, যারা চলেছে তারা জানবে, দ্য নেক্সট প্ল্যাটফর্ম ইজ অন দ্য রাইট সাইড, ইজ অন দ্য লেফট সাইড বা ইজ অন দ্য রাইট সাইড বলে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট হয়, সেম এটাই হয়, ঠিক আছে। দ্য নেক্সট প্ল্যাটফর্ম ইজ অন, তাহলে অন ইজ অন দ্য রাইট সাইড, ডান দিকে অন, ঠিক আছে। তো এখানেও তাই, ইন লন্ডনে দ্য কার্স, গাড়িরা, গো অন দ্য লেফট সাইড, ঠিক আছে। তাহলে গেল কার্সরা গো অন দ্য লেফট সাইড, ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, এবার নেক্সট বলছে 85 কি বলছে দেখো, 85 বলছে টমস, এখানে টমের না, কিন্তু এখানে টমস মানে টম ইজ অ্যাওয়ে, টম বাড়িতে নেই, টম দূরে আছে কোথাও অ্যাট দ্য মোমেন্ট, ঠিক এই মুহূর্তে টম বাইরে আছে। হি ইজ ড্যাশ হলিডে ইন ফ্রান্স, সে এখন ফ্রান্সে ছুটিতে আছে, হলিডেতে আছে, ঠিক আছে। ছুটিতে বা লিভ, LEAVE, লিভ মানেও ছুটি, হলিডে মানেও ছুটি, HOLI
DAY, কেউ যদি ছুটিতে থাকা বোঝায় তাহলে অন হবে। হি ইজ অন এ মান্থস লিভ, সে 1 মাসের ছুটিতে আছে। হি ইজ অন এ লিভ, হি ইজ অন হলিডে, ঠিক আছে। তাহলে ছুটিতে থাকা বললেই কিন্তু হলিডে বা লিভ বললে তার আগে প্রিপোজিশন হবে অন। হি ইজ অন এ লিভ, হি ইজ অন এ হলিডে, ঠিক আছে। তাহলে টম ইজ অ্যাওয়ে, টম দূরে আছে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে। অ্যান্ড হি ইজ অন হলিডে, সে ছুটিতে আছে ইন ফ্রান্স, ফ্রান্সে। তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, এ। ওকে, এবার চলো নেক্সট। 86 কি বলছে দেখো, 86 বলছে যে, 86 বলছে দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। মনে করো আকাশ, আকাশ, ঠিক আছে। আকাশের ওপর থেকে একটা পাখি যাচ্ছে, তাহলে অ্যাবাভ মাই হেড হবে। এবার নিচে আমি দাঁড়িয়ে আছি, এখানে নিচে আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার ওপর থেকে যদি কেউ কোনো পাখি উড়ে যায়, মাথার উপর থেকে যদি পাখি উড়ে যায়, তাহলে আমি বলতে পারি যে ওভার মাই হেড, ঠিক আছে। এ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, মাথার উপর থেকে মানে ধরা ছোঁয়ার মধ্যে, বেশি দূর নেই। তাহলে বলবো এ বার্ড ইজ ফ্লাইং, একটা পাখি, বা দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। এবার যদি অনেক উপরে আকাশে, মানে প্রচুর উপরে, আমার ধরা ছোঁয়ার বাইরের ওপরে, তখন বলবো দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ মাই হেড। অ্যাবাভ মানে আমার মাথা থেকে অনেক দূরে, অনেক উপরে, তখন বলবো ধরা ছোঁয়ার বাইরে চলে গেলে অ্যাবাভ, ABOVE, ঠিক আছে। যেমন মাথার উপরে মনে করো সিলিং রয়েছে, সিলিংয়ের ওপরে একটা পাখা রয়েছে, পাখা ঘুরছে, পাখাটা তো ধরা ছোঁয়ার মধ্যে, তাহলে বলবো এ ফ্যান দেয়ার ইজ এ ফ্যান ওভার মাই হেড, দেয়ার ইজ এ ফ্যান। এবার আমি নিচে আছি ঘরের মধ্যে, তাহলে পাখাটা ধরা ছোঁয়ার মধ্যে, তখন বলবো ওভার, ঠিক আছে। ধরা ছোঁয়ার বাইরে হলে, উপরে, অনেক উপরে, তখন বলবো অ্যাবাভ। তাহলে হেড বলেছে আমার মাথার উপরে, তাহলে এখানে কি বলবো ওভার, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, এখানে ওভার, ঠিক আছে। অ্যাবাভ বলবো না, ওভার, অ্যাবাভ অপশানে নেই, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। 87 কি বলছে দেখো, 87 বলছে যে, হ্যাঁ 87 কি বলছে, 87 বলছে ওয়ান্স হি হ্যাজ সাইনড দ্য এগ্রিমেন্ট, বলছে একবার যদি সে সাইন করে ফেলেছে এগ্রিমেন্টটা, ঠিক আছে। ওয়ান্স একবার সে সাইন করে ফেলেছে, হি ওন্ট বি এবল টু, সে আর সমর্থ হবে না কি করতে, দেখো ব্যাকআপের এখান থেকে ব্যাক দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট। ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্ট, কাউকে ব্যাকআপ দেওয়া, সাপোর্ট করা, ঠিক আছে। আর ব্যাকআউটের মানে কি, ব্যাকআউট মানে পিছনে সরে আসা, উইথড্র করে নেওয়া, উইথড্র, WITHRAW, উইথড্র মানে পিছনে সরে আসা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে বলছে ওয়ান্স হি হ্যাজ সাইন্ড দ্য এগ্রিমেন্ট, যদি একবার সে করে থাকে এই এগ্রিমেন্টটা, এই চুক্তিটা সে সাইন করে থাকে, হি ওন্ট বি এবল মানে উইল বি, মানে এখানে উইল নট, ওন্ট বি মানে হচ্ছে ওনটাকে উইল নট বলবো, উইল নট। তাহলে হি উইল নট বি এবল, সে সমর্থ হবে না, টু ব্যাক আউট, পেছনে সরে আসতে সমর্থ হবে না, ক্লিয়ার। তাহলে ব্যাকআপ আর ব্যাকআউট এই দুটো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, ব্যাকআপ আর ব্যাকআউট, ব্যাকআপ মানে সাপোর্ট, ওকে। এবার চলো নেক্সট। 88 কি বলছে দেখো, 88 যেটা বলছে যে সঞ্জয় ড্যাশ ইজ মাদার ইন দ্য মর্নিং এভরিডে, সঞ্জয় ড্যাশ ইজ মাদার ইন দ্য মর্নিং এভরিডে, সঞ্জয় তার মাকে ইন দ্য মর্নিং, সকালবেলা প্রতিদিন কল ইন, দেখো কল দিয়ে ফ্রেজাল ভার্ব কি আছে, কল ইন মানে কি, কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, ঠিক আছে। কল ইন, কল ফর মানে কি, কল ফর মানে হচ্ছে দাবি করা, দাবি জানানো, দাবি করা, তুই এই কাজটা কেন করলি, আমি তার কারণ দাবি করছি, ঠিক আছে। কল ফর মানে দাবি করা, কল ইন ডেকে পাঠানো কাউকে, কল ফর মানে দাবি করা, কল অফ মানে কি, কল অফ মানে হচ্ছে পোস্টপন, ঠিক আছে। কল অফ, CALL, কল অফ মানে বাতিল করা, কল অফ, ঠিক আছে, বাতিল করা, কলড অফ মানে হচ্ছে বাতিল করা, ওকে। কল অফ মানে হচ্ছে বাতিল করা। তাহলে আর এখানে কল ডাউন মানে কি, কল ডাউন মানে এটা ইম্পর্টেন্ট নয়, কল ডাউন মানে তাও বলে দিই, কাউকে কোনো কাজ করার জন্য প্রভোগ করা, PROVOKE, কাউকে কোনো কাজ করার জন্য প্রভোগ করা বা কাউকে বকা দেওয়া, রিপ্রিম্যান্ড, REPRIMAND, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিপ্রিম্যান্ড মানে কিন্তু বকা দেওয়া। তাহলে কল ডাউন মানে কাউকে কোনো কাজ করার জন্য প্রভোগ করা, বা রিপ্রিম্যান্ড বকা দেওয়া। এই বকা দেওয়ার সিনোনিম কি, স্কল্ড, SCOLD, স্কল্ড, বা রিবিউক মানেও বকা দেওয়া, REBUKE। তাহলে স্কল্ড, রিবিউক, রিপ্রিম্যান্ড মানে বকা দেওয়া, কল ডাউন। কল আপ মানে কি, আর কল আপের মানে হচ্ছে রিমেম্বার, ক্লিয়ার। তাহলে কল ইন মানে কি, কল ইন মানে বললাম ডেকে পাঠানো, কল ফর মানে দাবি করা, কল অফ মানে কি, কল অফ মানে বললাম বাতিল করা, কলড অফ, ঠিক আছে। আর কল আপ মানে রিমেম্বার, মনে করা।
ওকে, তাহলে এখানে সঞ্জয় কোনটা খাটবে? সঞ্জয় রিমেম্বার কলস, সঞ্জয় থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস, কলস আপ, সঞ্জয় কলস আপ হিজ মাদার, মনে করে তার মাকে ইন দ্য মর্নিং, সকালবেলা, এভরিডে, প্রত্যেক দিন। তাহলে কলস আপ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। 88 হয়ে গেল, 89 কি বলছে দেখো। তাহলে 89 কি বলছে? 89 বলছে যে মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই, ড্যাশ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদাকে কি করে? দেখো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লুক আফটার, একটাই আছে লুক আফটার, ঠিক আছে, লুক আফটার, আর একটা বলে দিই, আচ্ছা লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা, লুক আফটার মানে হচ্ছে রিয়ার, দেখাশুনো করা, বা টেক কেয়ার অফ, TAKE, টেক কেয়ার অফ, সিনোনিম, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, দেখাশুনো করা, লুক আফটার মানেও দেখাশুনো করা, ঠিক আছে। তাহলে মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোটো ভাই, দেখো ছোটো ভাই থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, লুকস আফটার মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদাকে দেখাশুনো করে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা আছে কি লুক আফটার, দেখাশুনো করা, আর একটা আছে টেক আফটার, TAKE, টেক আফটার, AFTE, আর টেক আফটার মানে কিন্তু রিজেম্বল, একই রকম দেখতে হওয়া, REACMBLE, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। তাহলে লুক আফটার দেখাশুনো করা, টেক কেয়ার অফ, আর টেক আফটার মানে কিন্তু রিজেম্বল, একই রকম দেখতে হওয়া। আর একটা লুক দিয়ে আর একটা ইম্পর্টেন্ট যেটা ফ্রেজাল ভার্ব আছে সেটা হচ্ছে লুক আপ টু, লুক আপ টু, লুক আপ টু, লুক আপ টু মানে কি রেসপেক্ট করা, রেসপেক্ট, লুক আপ টু মানে হচ্ছে রেসপেক্ট, PECT, রেসপেক্ট বা অ্যাডমায়ার, রেসপেক্ট বা অ্যাডমায়ার, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব লুক আপ টু। আমি বলতে পারি আই অলওয়েজ লুক আপ টু মাই মাদার, আমি সবসময় আমার মাকে সম্মান করি, বা ফাদার বা টিচার, ঠিক আছে। লুক আপ টু মানে রেসপেক্ট, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, সদৃশ্য হওয়া, লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা। ওকে, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো 90। হ্যাঁ, লাস্ট আজকে শেষ এক্সাম্পল কি বলছে দেখো। 90 কি বলছে? 90 বলছে আর ইউ ড্যাশ স্ট্যাম্প কালেক্টিং, আর ইউ ড্যাশ স্ট্যাম্প কালেক্টিং। বলছে তুমি কি, দেখো সব কটা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট, তাহলে বলে দিই কোনো পার্সন, কোনো ব্যক্তি, PERSON, কোনো পার্সন বা কোনো সাবজেক্ট, SUBJECT, ভালো করে শুনবে, কোনো ব্যক্তি, কোনো সাবজেক্ট বা কোনো টপিক, কোনো টপিকে আগ্রহী বললে আমাদের প্রিপোজিশন হবে ইন্টারেস্টেডের পরে ইন, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। তাহলে কোনো মানুষে, কোনো ব্যক্তিতে, কোনো টপিকে বা কোনো সাবজেক্টে, কোনো বিষয়ে, কোনো টপিকে, কোনো ব্যক্তিতে যদি আগ্রহী বোঝায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইন্টারেস্টেড ইন। তাহলে আর ইউ ইন্টারেস্টেড ইন স্ট্যাম্প কালেক্টিং, এটা কি? স্ট্যাম্প কালেক্টিং এটা একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়, ঠিক আছে। তাহলে বলছে স্ট্যাম্প কালেক্ট করার একটা বিষয়, তো তাহলে এই বিষয়ে তুমি কি আগ্রহী? তাহলে ইন্টারেস্টেড ইন, বি ইজ দ্য কারেক্ট আনসার, আর ইউ ইন্টারেস্টেড ইন স্ট্যাম্প কালেক্টিং। তাহলে ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। তো এবার বিষয়টা হচ্ছে সেই একই কথা বলবো, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই রেসপন্ড করবে এবং জানাবে, এবং কারো যদি কোনো কিছু সাজেশান থাকে বলার, যেই টপিকের ওপরে ভিডিও করলে বা ক্লাস করলে তোমাদের ভালো হয় অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।